জনাব হারুনুর রশিদ, আমার প্রশ্নটি আসলে একটু একটু প্রাথমিক বা সিম্পল বা সরল। আমি যদি প্রশ্নটি এরকম ভাবে করতে পারি যে একজন খুনের আসামির দেশ থেকে পালিয়ে যাওয়া এবং আরেকজনকে আদালতে নিজের জায়গায় প্রডিউস করা কতটা ডিফিকাল্ট বা আদৌ ডিফিকাল্ট কিনা, মানে আমরা যদি এটাকে কোয়ান্টিফাই করতে চাই, ধরেন আমরা যদি স্কেলটা মাপি হচ্ছে সবচেয়ে বেশি ডিফিকাল্ট 10, সবচেয়ে কম ডিফিকাল্ট 0, তাহলে সেটা কিরকম ডিফিকাল্ট? মানে এটা কি আসলে এটা তো আপনাকে ধন্যবাদ। এটা আসলে অনেক ডিফিকাল্ট, কারণ এটা খুব কম ক্ষেত্রেই ঘটে থাকে। আচ্ছা, আমি মনে করি সে ইন্টারন্যাশনাল ভাবে সে অনেক বড় রকমের প্রতারক চক্র বলেই এটা সম্ভব হয়েছে। তাহলে আমি না হলে একটা লোক, তার নাম ইউসুফ, বাড়ির চাঁদপুর, তাকে সে প্রলোভন দিলেন কি যে তুমি আমার বদলে তুমি গিয়ে বলবা আমার নাম আপন, রবিউল ইসলাম আপন, তুমি সেখানে বলবা তুমি মার্ডারটি করেছো, তারপর তাকে তখন একটা বড় ধরনের অফার দিলেন যে তোমাকে আমি টাকা দিব। কিন্তু দেখেন সে গিয়ে আত্মসমর্পণ করলো, জেলে গেল। জেলে যাওয়ার পরে 3 মাস পার হয়ে যাওয়ার পরে যখন সে তাকে তার যে কমিটমেন্ট রক্ষা করতে পারে নাই, তারপরে সে আবার তখন তার উকিলকে বলছে যে আমি না, আমি একটা প্রলোভনে পড়ে করেছিলাম। তখন কোর্ট কিন্তু আমাদেরকে তদন্তের নির্দেশ দিলেন। সেই তদন্ত মোতাবেক আমরা যথারীতি সেটা আমরা আবার আমাদের তদন্ত রিপোর্ট দেওয়ার পরে প্রমাণিত হলো সে আসলে না, আসল জন চলে গেছেন ইন্ডিয়াতে। রাইট। জনাব হারুনুর রশিদ, আমি এটি জানতে চাইছিলাম, আপনি আন্তর্জাতিক প্রতারক চক্র বা আন্তর্জাতিক মাফিয়ার চক্রের কথা বলছিলেন, আপনার কাছে কি মনে হয় না যে এতে দেশীয় প্রভাবশালী লোকরাও জড়িত থাকতে হবে এই জিনিসটি করতে হলে? কারণ আপনি পুলিশ বিভাগে কাজ করছেন অনেকদিন ধরে, আপনি সবগুলি বিষয় জানেন যে একজনের নামে যদি কোনো অভিযোগ হয়, মার্ডার কেস হয়, তাকে খুঁজে বার করা এবং তার পালিয়ে যাওয়া, এটা আসলেই অনেক বেশি ডিফিকাল্ট। মানে আপনি যেটি স্কেলে 10-এর মধ্যে আসলে 10 ডিফিকাল্ট। মানে আপনি যেটা বলছেন যে একটা মানুষ যখন এদিক দিয়ে আরেকজন আপনকে যখন সে হাজির করালেন, সে কিন্তু এখানে ক্ষেত্র তৈরি হলো, সে কিন্তু আর তাকে আর কোনো কেউ খুঁজতেছে না। তখন তো কোর্ট জানছে যে ওই যে এটার মূল আসামি জেলে আছেন, তার নাম রবিউল ইসলাম, জেলে আছে। এই সুযোগটা কিন্তু সে কিন্তু দেশের বাইরে চলে যায়। দেশের বাইরে তো অনেকে চলে যায়, বর্ডার দিয়ে অনেকে চলে যায়, সে চলে যায় কারণ নজর সবার চলে গেছে, সে নজরটা দিয়ে দিচ্ছে যে সেখানে অলরেডি মানে অ্যারেস্টেড। গুলশান বা বনানীর মতো একটি জায়গায় এরকম একটি মার্ডার হওয়ার পরে 6 নম্বর আসামিকে ধরার জন্য 2 মাস বা 3 মাস পরে বিকল্প একজনকে কেন আসতে হলো? মানে গুলশান থানা বা তখন কি করে? আপনি ঠিকই বলেছেন। আসলে সেই সময় আমি এই লাশটা কিন্তু আমি উদ্ধার করি, কারণ আমি তখন গাজীপুরের এসপি ছিলাম। এটা কালীগঞ্জের মানে কালীগঞ্জের একটা জঙ্গলে এটা আমরা খবর পেলাম একটা পুরা লাশ আছে। আমার অফিসার দিনে আমি নিজেও গেলাম ঘটনাস্থলে। তখন বর্তমান যে ইন্সপেক্টর জেনারেল স্যার ছিল ঢাকা রেঞ্জের ডিআইজি, আমি স্যারকে রিং দিয়েছিলাম, স্যার একটা পুরা দেহ পাওয়া গেছে, সেটা জঙ্গলের ভিতরে উলুখলা, জায়গাটার নাম হলো উলুখলা। তখন স্যার আমরা উদ্ধার করে আমরা ডিবি কে আমরা দিয়ে দেই। তারপরে আর আমি এটা কিন্তু আমি যেহেতু আমি গাজীপুরে, এটা নিয়ে আমি আর খবর রাখি না। তারপরে যেটা আপনি বললেন গুলশানের মতো জায়গায় তার ফ্ল্যাটে একটা অনুষ্ঠান স্থলে একজন ইন্সপেক্টর তাকে নির্মম ভাবে হত্যাই শুধু করে নাই, তাকে যেন আর পাওয়া না যায়, তাকে নিয়ে যে ওই জঙ্গলে ফেলে যাতে পুড়ে ফেলা হয়, যাতে তার অস্তিত্ব পাওয়া না যায়, এইরকম যে ব্রুটালি, যে এরকম নৃশংস হত্যাকাণ্ড, এটা আসলে দুঃখজনক যে তাকে আমরা হয়তো আইনের আওতায় আনতে পারিনি। মানে আমাদের অনেকগুলি গুচ্ছ প্রশ্ন আছে। আপনার কাছে কি মনে হয় যে গুলশানের মধ্যে একজন মানে অভিযুক্ত, তিনি শুধু পালিয়ে গেলেন তাই না, তাকে আসলে খুঁজে পাওয়া গেল না 2 মাস বা 3 মাস, আপনার কাছে কি মনে হয় যে এই ক্ষেত্রে আসলে পুলিশ অদক্ষ নাকি পুলিশ দুর্নীতিগ্রস্তের মতো কাজ করেছে? যে টাকা পয়সার ব্যাপার আছে না, এটা আমি আপনাকে বলি, এরকম অনেক আসামি কিন্তু মানে হত্যাকাণ্ড চালিয়ে বা নৃশংস হত্যাকাণ্ড, আমি জানি অনেক বড় বড় শিশু সন্ত্রাসীও আছে যারা বিভিন্ন হত্যাকাণ্ড চালিয়ে দেশের বাইরে চলে গেছে। এরকম অনেক, খালি ও তো 6 নম্বর আসামি। এমন বড় বড় শীর্ষ সন্ত্রাসীও রয়েছে যারা দেশ থেকে সবসময় পালিয়ে বাইরে দেশে চলে যেতে। এরকম হয়তো তার ক্ষেত্রে এরকম হয়তো সে সুযোগটি পেয়ে গেছে চলে যাওয়ার, কিন্তু চলে গেলেও তার নামে কিন্তু চার্জশিট কিন্তু কোর্টে হয়েছে এবং তার নামে
14টা ওয়ারেন্ট ইস্যু হয়েছে, এবং ওয়ারেন্ট গুলো ছিল এরকম, জি এটাও কিন্তু পরিষ্কার, এরকম সে অবৈধ অস্ত্র মামলা ওয়ারেন্ট। তার মানে সে শুধু খুনি না, সে বিভিন্ন অবৈধ অস্ত্র চালাতে গিয়ে সে অনেক গ্রেপ্তার হয়েছেন, তার নামে চার্জশিট হয়েছেন, ওয়ারেন্ট ইস্যু হয়েছেন, একটা দুইটা না। ওকে জনাব হারুন, আমি এই পর্যায়ে এটি শেষ প্রশ্ন করতে চাই যে উনি যে পালিয়ে গেছেন, ভারতীয় পাসপোর্ট নিয়ে দুবাইতে অবস্থান করছিলেন, এই ব্যাপারটিকে কিন্তু উনি লুকাতে চান নাই। উনি তার ফেসবুকে সবসময় প্রেজেন্ট থেকেছেন এবং বাংলাদেশে অনেকবার যাওয়া আসা করেছেন। আমাদের কি আসলে জাতীয় পরিচয়পত্র, যেখানে আসলে আমাদের মানে এটা কি বলে যে মানে থাম্ব ইমপ্রেশন থাকার কথা, সেইগুলির কি কোনো কাজ করছে না তাহলে? এটা উনি হয়তো যে সময় গিয়েছেন সে সময় হয়তো বা ওই আধুনিক যে প্রযুক্তিগত যেটা এটা হতো তখন সেভাবে হয়তো গড়ে উঠে নাই। সে তো সেখানে চলে গেছেন ইন্ডিয়াতে, ইন্ডিয়ান পাসপোর্ট নিয়ে সে কিন্তু বাংলাদেশে, সে যখন বাংলাদেশে আসছে আপনি যেটা বলছেন ইন্ডিয়ান পাসপোর্ট এসে তখন নাগরিকত্ব হলো তার ইন্ডিয়া, এবং সে ইন্ডিয়ান নাগরিকত্ব দিয়েই কিন্তু বাংলাদেশে এসেছেন। সর্বশেষ উনি যখন বলা শুরু করলেন, তারপর থেকে কিন্তু আমরা অবজার্ভ শুরু করেছি আমরা যে আসলে ওটা কে। কিন্তু যখন আমরা তার কোনো কিছু আমরা পাই নাই, পাসপোর্ট আমরা পাই নাই, আমরা যখন পেলাম যে তার আরাব খান নামে একটি পাসপোর্ট সে নিয়েছেন হলো ইন্ডিয়া থেকে, এবং সেখানে ইন্ডিয়াতে সে দুবাইয়ের ভিসা নিয়ে কিন্তু দুবাই অবস্থান করছেন, এখানে বাংলাদেশের কোনো বিষয় তো সেখানে নেই। তারপরে এটা কিছুদিন ধরে যখন এখন অনেক স্টাররা যাওয়ার জন্য প্ল্যান করেছেন, তখন অনেকেই যারা তার সাথে ছিল তখন অনেকে তারা চিনে ফেলেছেন, এবং এমনকি আমরা যখন এটা তাকে করার জন্য আমরা যখন কোটালীপাড়ার একজন ভদ্রলোককে ডাকলাম, সে তাকে ইয়েতে দেখেছে, উমরা করতে গিয়েছিল, সেখান থেকে যে ছবিটা আমরা যখন তাকে জিজ্ঞাসা করলাম কোটালীপাড়ার একজনকে যে উনি কি, হ্যাঁ উনি তো উনি, আমরা তখনই আস্তে আস্তে তার আমরা অনুসন্ধান পেতে। কিন্তু মানে একজন পলাতক আসামি যিনি একজন পুলিশ কর্মকর্তাকে খুন করে পালিয়ে আছেন, তাকে আসলে আপনারা কিভাবে খুঁজেছেন? আমরা কিন্তু দেখেছি 10 দিন আগে থেকে পত্র পত্রিকায় গিনেস বুক অফ ওয়ার্ল্ডের কথা বলা হয়েছে, দুবাইয়ের এই লোকের কথা বলা হয়েছে, তার 4 লাখ ফলোয়ার আছে, উনি নিয়মিত ফেসবুকে থাকেন, কিন্তু আপনারা দেখলেন কখন? যখন সাকিব আল হাসান সেখানে গেল, তখন শুধুমাত্র না সাকিব আল হাসান সেখানে গিয়েছেন বলে না, আপনি ঠিকই, আমরা এটা এখানে আমরা চূড়ান্ত রূপ ভাবে আমরা মনে করেছি যে সে অ্যাকচুয়ালি উনি যখন বলা শুরু করলেন তার ফেসবুকে এসে, হ্যাঁ আমার তো কোনো দোষ নেই, আমার প্রচুর টাকা, গ্রিন কার্ড, আমার কানাডিয়ান পাসপোর্ট, আমি এটা সেটা গল্প করতেছিল যে আমি বাংলাদেশি, সে তার পাসপোর্ট হলো মানে ইন্ডিয়ান, সে ভারতের, তারপরে সে কানাডিয়ান তার পাসপোর্ট, আমেরিকান গ্রিন কার্ড, তার টাকা পয়সার অভাব নেই, এবং যদিও তার একটা ঘটনা সে নিজেই বলতেছে যে আমার অফিসে আমার একটা অনুষ্ঠানে একজন মার্ডার হয়েছিল, এটা আমি এরকম কথা বলতেছিল, তখন কনফার্ম হয়ে গেছি। কিন্তু আমরা কিন্তু এর আগে থেকে তাকে ফলো করছিলাম, এবং আমরা কিন্তু অলরেডি তথ্য পেয়েছি, তার ছবির সাথে মিলিয়েছি, এই যখন উমরা করতে গেছিল সেখানে কোটালীপাড়া একজনের সাথে কথা বলে আমরা কিন্তু মোটামুটি ভাবে আমরা তার ছবিটা আমরা জনাব মোহাম্মদ হারুন রশিদ আমরা আবার আপনার কাছে ফিরবো। আমি একটু কিন্তু নূর, আপনার কাছে কি মনে হয় যে এই সবাইকে আটকে হঠাৎ করে দেখা যাচ্ছে শিবির আত্মপ্রকাশ করতেছে, এইটা কি বর্তমানে যারা ক্ষমতায় আছেন তাদের একটা প্লটের অংশ কিনা, বা নাকি একটা পপুলিস্ট রাজনীতির একটা অংশ? আমরা কিন্তু দেখেছি যে এই সরকারের সাথে আপনার সাথে যত খাতির, বিএনপির সাথে যত খাতির, তার চেয়ে বেশি খাতির মনে হয় জামাতে ইসলামের সঙ্গে, মনে হয় আর কি অ্যাপারেন্টলি। এইটা আপনি কিভাবে দেখেন? এটা এখন এটা অনেকে বলছে, আমি অনেক প্রোগ্রামে গিয়েছি, সেম কোশ্চেন অনেকেই বলেছে যে বিএনপির আগে এমনকি রাষ্ট্রপতির সাথে 5ই আগস্টের মিটিং এও আমাদের সেনাপ্রধানও জামাতের কথা উল্লেখ করেছে, বা জামাত বেশি স্পেস পাচ্ছে, এরকম কথা আপনি বলছেন, ম্যাডাম বলছে, আরো অনেকগুলো প্রোগ্রাম শুনেছি। এখন আমি একটা রাজনৈতিক দল হিসেবে যদি আরেকটা দলের বিষয়ে বলি, তখন ভাববে যে সে আমাদেরকে পছন্দ করছে না, বা সে আমরা স্পেস পাচ্ছি, এটা তার সহ্য হচ্ছে না। কাজে আমি বরাবর ওই জায়গায় না গিয়ে আমি যেটা বলতে চাই, ধরেন এই যে শিবিরের বিভিন্ন জায়গায় আত্মপ্রকাশ হচ্ছে, এখন এখানেও তো বিভিন্ন পত্র পত্রিকা যেভাবে হেডলাইন করছে, মনে হয় এটা কি বলবেন আপনি, একটা মঙ্গল গ্রহ থেকে কোনো প্রাণী এসেছে, যে সবার একেবারে হইচই করা লাগবে যে জবেই শিবির আত্মপ্রকাশ করলো, তারা এতদিন রাজনীতি করে নাই। বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় যদি জামাত ইসলামী আসে, বাংলাদেশের অধিকাংশ লোকজন যদি তাদের চায়, আমার কিন্তু কোনো অসুবিধা নাই।
আমার কোনো অসুবিধা নাই বাংলাদেশে শিবির আসুক। প্রবলেম হচ্ছে আপনি অন্য জায়গায় ছাত্র রাজনীতি করতে দিবেন না, লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি বন্ধের কথা বলবেন, কিন্তু শিবিরকে আপনি কেমনে কোয়ালিফাই করেন যে ও লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি করে না? ও কি জামাতের একটা ছাত্রের মানে লেজু শব্দটা জানি কেমন, নিত্রা অধ্যাপক মানুষ, নিত্রা নিশ্চয়ই কোন একটা ভালো শব্দ বলতে পারবেন, আমি তো পারতেছি না একটা ভালো শব্দ বলতে। না এটি এতদিন ধরে তো এটি বলে আসছে, আমরাও প্রকাশ্যে আমাদের যে ছাত্র সংগঠন যখন করেছি, ছাত্র অধিকার পরিষদ, আমরাও বলেছি যে লেজুর ভিত্তির বাইরে স্বাধীন স্বতন্ত্র ছাত্র সংগঠন রাজনীতির প্রয়োজন। আপনি শুনতে পাচ্ছেন? ওকে নূর, আমি একটু শেষ করি, আমি একটু নিত্রার কাছে যেতে চাই, শেষ করবেন যে আসলে এটা আসলে একটা বিষয় হচ্ছে যে, যেমন আপনারা যদি প্রকৃত অর্থে যদি এই বৈষম্য বিরোধী আন্দোলন এবং বিভিন্ন জায়গার কমিটির নেতৃবৃন্দ এবং যারা বিভিন্ন জায়গায় নেতৃত্ব দিয়েছে সেটা যদি ফলো করেন, দেখবেন যে নেতৃত্বে ছাত্র অধিকার পরিষদ এবং ছাত্র শিবিরের কিছু ছেলেরা বেশ একটা অংশে ছিল। কারণ হচ্ছে শিবির যেহেতু প্রকাশ্যে রাজনীতি তাদের অবস্থান ছিল না, কাজেই তারা এখানে অ্যাক্টিভিটিস করতে পেরেছে। কিংবা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাথেও যারা নেতৃত্ব পর্যায়ে ছিল, অনেকে ছাত্র অধিকার পরিষদের সাথে সরাসরি কাজ করেছে, অনেকে ভিন্নভাবে কাজ করেছে, তারাও কিছু মানে নন পলিটিক্যাল লোককে প্রেফারেন্স করতে গিয়ে অপেক্ষাকৃত কম পরিচিত বিভিন্ন রাজনৈতিক দলের ছাত্র সংগঠন, সেই ক্ষেত্রে শিবিরের কিছু ছাত্র প্রতিনিধি তারা এখানে ছিল। এখন একটা যেটা পরিস্থিতি হয়েছে এই বৈষম্যবিরোধী আন্দোলনের এখন রাজনৈতিক দল ঘোষণার পরে, এখন কিন্তু শিবির আর সেখানে তাদের কর্মকাণ্ডের সমর্থন করছে না বা করবে না, ছাত্র অধিকার কিংবা ছাত্র দল সেখানে কেউ করছে না। কিন্তু একটা গ্রুপ তৈরি হয়েছে যারা বিভিন্ন পরিস্থিতি নিয়ন্ত্রণ করার জন্য পরিকল্পিতভাবে বিভিন্ন ইস্যু ক্যাম্পাসে ক্রিয়েট করছে। যেমন ধরেন বিশ্ববিদ্যালয়ের ভিসি হিসেবে যখন সে ফর এক্সাম্পল নাম আসছে সামিনা লুৎফা ম্যাডামের, তখন দেখা যাবে কিছু লোক আগে বলবে সে বাম, সে এইটা, সে ওইটা, এইটা আগেই তার জন্য একটা শেষ করি। হ্যাঁ, তো এখন এইটা এই কারণে দেখছি যে এইটা ধরেন ছাত্র দল পোস্টার লাগিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে, সেটা নিয়ে প্রতিবাদ করা যায় যে কারণ ছাত্র রাজনীতির সংশ্লিষ্ট পোস্টার ক্যাম্পাসে থাকতে পারে, কিন্তু সেটা ছাত্র দল এখন বিএনপির একটা বড় সংগঠন, তাদের ছাত্র সংগঠন, সেখানে তাদেরকে যদি এইভাবে হুমকি দেওয়া হয় পোস্টার লাগালে দেয়ালে কপালে দুঃখ আছে কপালে, তখন কিন্তু একটা সাংঘর্ষিক পরিস্থিতি তৈরি হচ্ছে। তাহলে এই সংঘর্ষগুলো আবার পরিকল্পিতভাবে কেউ ক্যাম্পাসে ঘটিয়ে নতুন করে কেউ ফায়দা নিতে চাচ্ছে কিনা, এবং বিশেষ করে অন্য কোনো এজেন্ডা বাস্তবায়ন করার জন্য, বিশেষ সুবিধা দেওয়ার জন্য এই ছাত্র রাজনীতি নিষিদ্ধের নামে এই সমস্ত আওয়াজ, ফাঁকা আওয়াজ উঠছে কিনা সেটিও আমাদের ভাবতে হবে। যেটা সামিনা লুৎফা ম্যাম বলেছে যে এই জুলাই যে অভ্যুত্থান হয়েছে রাজনৈতিক ছাত্র সংগঠনের ছেলেরাই কর্মীরাই তো তৈরি করেছে, বাংলাদেশের সৃষ্টি হয়েছে ছাত্র রাজনীতির মাধ্যমে, সেখানে ছাত্র রাজনীতি নিষিদ্ধ তো কখনোই যৌক্তিক কোনো সমাধান হতে পারে না। আমার মধ্যে একটা প্রতিযোগিতা, আওয়ামী লীগের একটা থিসিস, আওয়ামী লীগের একটা এন্টি থিসিস দাঁড় করাতে হবে। আওয়ামী লীগে এসে ভারতীয় শিল্পীদের দিয়ে গান গাওয়াইতে হতো, এখন 16 ডিসেম্বরে পাকিস্তানি শিল্পীদের দিয়ে গান গাওয়ানোর জন্য আমাদের পুরো অন্তর্বর্তী সরকারলীন সরকার বা যিনি উপদেষ্টা আছেন তিনি পুরোপুরি একদম মানে এতই সিরিয়াস যে না এটাই করতে হবে এখন। মানে এই এক্স্যাক্টলি এই জিনিসটা নিয়েই হচ্ছে যে তারা আগে থেকে। আমি একটু নূরের কাছে ব্যাপারটা একটু জানতে চাইবো যে নূর, এইটাকে আপনি আসলে কিভাবে দেখেন যে আওয়ামী লীগের থিসিসটার অ্যাবসলিউট অ্যান্টিথিসিস, এবং এর ফলে কি চাপা পড়তেছে আপনি দেখেন। আওয়ামী লীগের অপরিসীম দুর্নীতি, তারা যে সকল প্রতিষ্ঠানকে ধ্বংস করছে, সকল প্রতিষ্ঠান, আপনি বিচার বিভাগ বলেন, নির্বাচন কমিশন বলেন, সংবাদ মাধ্যমের যে মানে রাষ্ট্রীয়, আমি বেসরকারিগুলির কথা বলতে চাই না, রাষ্ট্রীয় সংবাদ কাঠামো বলেন, সবগুলি জিনিস ইনস্টিটিউশনগুলি যে ধ্বংস করছে, যেটার প্রভাব 50 বছরে দূর হবে না, সেগুলির কথা থেকে বাইরে হয়ে আমরা শুধু মানে থিসিস এর এন্টিথিসিস আমরা দাঁড় করাতে চেষ্টা করতেছি। আর দর্শকদের উদ্দেশ্যে একটু বলে রাখি, জনাব তারেক রহমানকে ইন্টারভিউ করার চেষ্টা আমি করে যাচ্ছি গত 3 বছর ধরে। জনাব তারেক রহমান এটা ভালো করে জানেন, জনাব তারেক রহমানের সঙ্গে আমার কথা হয়েছে, তিনি টেলিভিশনে বা ক্যামেরার সামনে কথা বলতে চান না। এটা আমার যখন উনি নিষিদ্ধ ছিলেন তখন থেকে শুরু করে এখন পর্যন্ত তার সাথে কথা বলতে আমি চেষ্টা করে যাচ্ছি, সুতরাং তাকে আমি ইন্টারভিউ করি না, ব্যাপারটা এরকম না, তিনি আমার ইন্টারভিউ দেন নাই। জনাব নুরুল হক নূর, আপনার কাছে একটু জানতে চাইবো যে এই আওয়ামী লীগের থিসিসের এন্টিথিসিসটা কেন? এটা কথা সঠিক যে ধরেন দীর্ঘদিন ধরে তো এখানে ন্যাশনাল ইন্টারন্যাশনালি একটা ন্যারেটিভ তৈরি করার চেষ্টা করা হয়েছে যে আওয়ামী লীগ একটা সেকুলার পার্টি, আওয়ামী লীগ একটা অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাস করে, কাজী আওয়ামী লীগ ক্ষমতায় না থাকলে এইখানে ধর্মান্ধ বা উগ্র গোষ্ঠীর উত্থান হবে এবং একটা সাম্প্রদায়িক পরিস্থিতি সৃষ্টি হবে, যেটা এই সরকারের পতনের পরপর ইন্ডিয়ান মিডিয়াগুলো খুব জোরে সোরে প্রচার করেছে। এবং ট্রাম্পও দেখেছেন যে নির্বাচনের আগে কিন্তু
স্ট্যাটাস দিয়ে টুইটারে বলেছিল যে বাংলাদেশে মাইনরিটি বিশেষ করে হিন্দু খ্রিস্টান এদের উপরে নির্যাতন হচ্ছে, অথচ আপনি যদি দেখেন কিছু হিন্দুদের ঘটনা এসেছে যদিও সেগুলো পলিটিক্যাল, সেগুলোর সাথে রিলিজিয়াস কোনো সম্পর্ক নাই, আর খ্রিস্টানদের সাথে এরকম কোনো ঘটনাই ঘটে নাই। তো এই যে এখনো ওই যে আমরা শুনেছি যে 3 বিলিয়ন আপনার $3 মিলিয়ন আপনার ইনভেস্ট করে জয় লবিস ফার্ম তৈরি করেছে এগুলো করানোর জন্য, সেগুলো তারা করছে। সেখানে নিত্যা ম্যাডাম যেটা বলেছে যে ঠিক, যে এখন যদি এটা যারা সরকারে আছেন কিংবা আমরা যারা রাজনৈতিক দল কিংবা বড় একটা অংশের স্টেক হোল্ডার আমরা নেতৃত্ব দিই, তারা যদি না বুঝে বা এগুলো যদি একটা সহনশীল সমাজ এবং পরিস্থিতি তৈরি করার চেষ্টা না করি, তাহলে তো ওই যে আপনি যেটা বলেছেন ওই থিসিস অ্যান্টিথিসিস বিনির্মাণ করতে গিয়ে আমরা মূল ইস্যু থেকে দূরে সরে যাব। যেটা আপনি বলছিলেন যে আপনার কথায় নিত্যা ম্যাডাম যেটা জোর দিয়ে খুব বলেন, আমি মনে করি যে সরকার ভুল পথে হাঁটছে, সরকার সঠিক পথে হাঁটছে না। তবে একই সাথে আবার ওই নিত্যা ম্যাডাম যেটা বলেছে এটা অবশ্যই, এই সরকারকে আমরা ভুল পথে চলতে দিতে চাই না, এই সরকারকে আমরা ব্যর্থ করতে চাই না, কারণ এই সরকারের ব্যর্থতা আমাদের সবার জন্য একটা নতুন বিপর্যয় ডেকে নিয়ে আসবে। কাজেই এই সরকারকে সফল করতে হবে। এবং এটা ঠিক যে আমার কিংবা নিত্যা ম্যাডামের কিংবা আপনার এই সরকারে যারা আছে তাদের সাথে অন্তত পরিচয় আছে, জানাশোনা আছে, অন্তত তাদেরকে একটা কথা আমরা বলতে পারবো, ভাই এটা করতেছেন, এটা সঠিক হচ্ছে না, এটা ভুল পথে হাঁটছেন, তাদেরকে সঠিক পথে রাখা লাগবে। যার জন্য আমরা বলছিলাম একটা জাতীয় সরকার হলে, জাতীয় ঐক্যমতের সরকার হলে তাদের জন্য ভালো হতো। এখন সরকারেরও আবার কিছু কাছের লোকজন বা সরকারের মধ্যে আছে, তারা একটা প্রতিযোগিতা করতে গিয়ে আপনি জাতীয় সরকার, আপনি বারবার জাতীয় সরকারের কথা বলছেন, আমি একটু বলি নূর, আপনি শুনতে পাচ্ছেন কিনা জানি না, আপনাকে একটু বলি জনাব নূর, আপনাকে বিভ্রান্তি কিংবা আমি মনে করি নূর আমি একটু বলি, জাতীয় সরকারের কথা আপনি বলছেন, কিন্তু জাতীয় সরকার তো বিএনপি কে বাদ দেওয়া হবে না, কিন্তু বিএনপি জাতীয় সরকারে কেন যাবে? এখন যখন বিএনপি না যায়, আপনি তো অন্য বাম দলগুলোকে, ধরেন জুনায়েদ সাকি ভাইকে, আপনাকে, সেটা নিলেও এটা আসলে জাতীয় সরকার হিসেবে এটা পরিপূর্ণ হবে না। তো সেটা তো একটা মানে ওদের জন্যও তো, এই সরকারের জন্যও তো এটা একটা ক্যাচ 22 মানে পজিশন, মানে ওরাও তো আসলে চাইলেও এটা কিছু করতে পারবে না। ওদের জন্য বেস্ট এখন হচ্ছে যে সবকিছু বাদ দিয়া ইলেকশন ঘোষণা করে স্টেপ ডাউন করা, যে ক্ষমতায় আসুক আসুক।